সকলকে বিসিএস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ফাউন্ডেশন কোর্সের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাস্তব জীবনে ভূগোলের গুরুত্ব। ভূগোল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বিসিএস, চাকরি, তারপরে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভূগোল আমরা যারা পড়েছি তারা ভূগোলের গুরুত্ব সম্পর্কে সবাই জানি, আর ভূগোলের বিভিন্ন বইয়ে এর গুরুত্ব সম্পর্কে অনেক তথ্য দেওয়া রয়েছে। তা আমি সে ধরনের তথ্য বিশ্লেষণ না করে বা সে ধরনের তথ্য উপস্থাপন না করে এই ভূগোলকে আমি কিভাবে পেয়েছি, আমার বাস্তব জীবনে ভূগোল কিভাবে কাজে লেগেছে বা ভূগোলকে আমি কিভাবে দেখেছি, আর সেক্ষেত্রে আমি ভূগোল থেকে কিভাবে আমি বিভিন্ন সমস্যার সমাধানের বিভিন্ন সহায়তা নেই, সেই বিষয়গুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ আমি আমার জীবনে ভূগোলকে যেভাবে দেখেছি, যেভাবে পেয়েছি, যেভাবে আমি কাজে লাগাই, সেটার আলোকে আমি এর গুরুত্ব বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে এর বাইরে যে গুরুত্বগুলো রয়েছে সেটি যদি প্রয়োজন হয় কারো কখনো, সেক্ষেত্রে বই থেকে পড়ে নেওয়া যাবে। তা আমি চেষ্টা করব একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য, একবার প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে। আমরা প্রথমেই যেটা দেখি যে বিসিএস সহ বিভিন্ন চাকরির প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা এ সকল পরীক্ষায় অনেক প্রশ্ন ভূগোল থেকে আসে। অর্থাৎ সব ধরনের পরীক্ষায়, অর্থাৎ চাকরির সব ধরনের পরীক্ষাতেই ভূগোল থেকে কিছু না কিছু প্রশ্ন আসে। এক্ষেত্রে বলা যায় যে এটি চাকরির প্রস্তুতির অন্যতম নিয়ন্ত্রক। অর্থাৎ এটি কোনো কোনো ক্ষেত্রে চাকরির প্রস্তুতিকে বা চাকরি পাওয়ার কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। একটু উদাহরণ যদি দিতে চাই, আমি বেশ কিছু উদাহরণ আমি পেয়েছি যে বিসিএসের ভাইভাতে ভূগোল থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, যেগুলো উত্তর দিতে না পারার কারণে বা সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে তারা খুবই খারাপ করেছে, এবং ধারণা করা যায় যে এগুলো পারলে হয়তো সে ভালো একটা ক্যাডার পেয়ে যেত, কিন্তু কোনো ক্যাডারই পায়নি। একবারে প্র্যাকটিক্যালি এ ধরনের উদাহরণ আমার নিকটজন বা পরিচিত জনদের মধ্যেই রয়েছে। তো এখন আমি যেটা দেখি যে ভূগোলের গুরুত্ব চাকরির ক্ষেত্রে বিসিএসের ভাইভাতে যেমন রয়েছে, তার বাইরে লিখিত পরীক্ষায়ও রয়েছে যথেষ্ট পরিমাণে গুরুত্ব। অর্থাৎ লিখিত পরীক্ষার বিভিন্ন সাবজেক্টে এই ভূগোল থেকে প্রশ্ন অ্যান্সার করা যায়, অর্থাৎ ভূগোলকে কাজে লাগানো যায়। প্রিলিমিনারিতে সরাসরি ভূগোল থেকে নম্বর আসেই বা প্রশ্ন আসে, আর এর বাইরে ব্যাংকের চাকরিগুলোতেও অনেকে বলে থাকে যে ভূগোলের গুরুত্ব নেই, কিন্তু আমি মনে করি আছে। এক্ষেত্রে ব্যাংকের চাকরির অনেক জায়গায়, অর্থাৎ যেগুলো সরকারি ব্যাংক, সেগুলোতে ভূগোল থেকে প্রশ্ন আসে, আর এর বাইরে এমসিকিউতে আসে, আর এর বাইরে লিখিত পরীক্ষা তো সব জায়গায় রয়েছে। এখানে ইংরেজি রচনা লিখতে বলা হয়, অথবা ফোকাস রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং বা টার্গেট রাইটিংয়ের যে টপিকগুলো রয়েছে, সেগুলোতেও দেখা যায় ভূগোলের টপিক থেকে বিভিন্নভাবে উত্তর করার সুযোগ রয়েছে। তার অর্থ হলো এখানে ব্যাংকের চাকরি পরীক্ষায় লিখবে কিন্তু ইংরেজি, অর্থাৎ লিখবে কিন্তু রচনা, কিন্তু প্রসঙ্গটা আসবে ভূগোল রিলেটেড। তাহলে ভূগোল যদি না বোঝে তাহলে কিন্তু এখানে ভালো লিখতে পারবে না, আর এখানে ভালো লিখতে না পারার অর্থ হলো সে কিন্তু চাকরিও ভালো জায়গায় পাবে না। তো এই অবস্থায় বলতে পারি যে ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু ভূগোলের গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি নন ক্যাডারের যেগুলো রয়েছে সেগুলোতে তো আছেই, আর এর বাইরে অন্যান্য চাকরিতেও কোনো না কোনো প্রেক্ষাপটে ভূগোল চলে আসে, অর্থাৎ ভূগোল প্রাসঙ্গিক। তাহলে আমি বলতে পারি যে এটি চাকরির প্রস্তুতির অন্যতম নিয়ন্ত্রক। তারপরে যেটা দেখি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খ ও ঘ ইউনিটের জন্য ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যারা এই দুই ইউনিটে পরীক্ষা দিতে চায়, এক্ষেত্রে খ ইউনিট হচ্ছে মানবিক বিভাগের জন্য, আর ঘ ইউনিট হচ্ছে গ্রুপ পরিবর্তন, অর্থাৎ সায়েন্স এবং কমার্স থেকে, অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে যদি তারা গ্রুপ পরিবর্তন করতে চায় তাহলে ঘ ইউনিটের মাধ্যমে পরিবর্তন করতে হয়। যদিও শোনা যাচ্ছে যে ঘ ইউনিট ভবিষ্যতে নাও থাকতে পারে, তবে যাকে এখনও আছে।
তো এক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে এই 2 ইউনিটের জন্য ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এক্ষেত্রে এটিও যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে যারা ইন্টারমিডিয়েট লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে রয়েছে তাদের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে, অথবা ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই বিষয়টা অনেকেই ভালোভাবে বুঝতে পারে না, এবং কিভাবে পড়লে মনে রাখা যায়, স্মরণ রাখা যায় সেটি অনেকে জানেন না, যার কারণে অনেকে সমস্যায় পড়ে থাকেন। তারপরে যেটা দেখি যে সাহিত্য বুঝতে হলে ভূগোল বিশেষ করে মানচিত্র জানতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে কোনো ধরনের সাহিত্য, সেটা হোক বাংলা, ইংরেজি অথবা বিশ্ব সাহিত্যের অন্য যেগুলো রয়েছে আর কি। অর্থাৎ আমি যদি কোনো সাহিত্য পড়তে চাই, সাহিত্য বুঝতে চাই, হৃদয়ঙ্গম করতে চাই, তাহলে এক্ষেত্রে অবশ্যই ভূগোল বিষয়টা আমাদের জানা প্রয়োজন। কারণ হলো সাহিত্যের বিভিন্ন সেক্টরে, অর্থাৎ উপন্যাস হোক, নাটক হোক, অথবা গল্প হোক, অথবা প্রবন্ধ হোক, অথবা কবিতা হোক, এর যে কোনো সেক্টরে বা যে কোনো ক্ষেত্রেই যদি কোনো কিছু আলোচনা করা হয়ে থাকে তাহলে ওখানে অবশ্যই কিছু চরিত্র থাকে, তারপরে কোনো ঘটনাকে কেন্দ্র করে ওটা লেখা হয়ে থাকে, কোনো স্থানকে কেন্দ্র করে লেখা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এই গল্পের সাথে অলরেডি সংশ্লিষ্ট থাকে কোনো স্থান, কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনা, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে ভূগোলের সাথে সংশ্লিষ্ট। এখন আমরা যদি এগুলো মিলাতে না পারি তাহলে দেখা যাবে যে এর অর্থ প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবো না। যেমন যদি এরকম হয় যে কোনো একটা উপন্যাস বা কোনো একটা নাটকের নায়ক এবং নায়িকা 2 জন হচ্ছে অনেক দূরের, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যদি উপলব্ধি করতে না পারি তাহলে কিন্তু অর্থ বুঝতে বা প্রেক্ষাপট মিলাতে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের ভূগোলটা এখানেও প্রয়োজন। আর এই বিশ্ব সাহিত্যের বিভিন্ন সাহিত্যে এখানে অনেকগুলো স্থান উল্লেখ করা থাকে। তো সেক্ষেত্রে বিভিন্ন স্থানের সাথে সংশ্লিষ্ট ঘটনা থাকে। এগুলো যদি স্মরণ রাখতে চাই, বুঝতে চাই, বাস্তব জীবনে কাজে লাগাতে চাই, অবশ্যই ভূগোল জানতে হবে, এছাড়া স্মরণ রাখতে পারবো না। এক্ষেত্রে আমার একজন শিক্ষার্থী, সে অলরেডি বলেছে যে যদি এই ভূগোল আগে জানা থাকতো বা ফাউন্ডেশন কোর্স আগে করা থাকতো তাহলে সে ইংরেজি ডিপার্টমেন্টের, সে বলেছে যে আমার অনার্সের রেজাল্ট আরও ভালো হতো। তা আমি যেটা বলতে চাই, আসলে শুধু ইংরেজি নয়, যে কোনো সাহিত্য আসলে বুঝতে হলে ভূগোলের প্রয়োজন। ইভেন বাংলা সাহিত্য বুঝতে হলেও ভূগোলের প্রয়োজন। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, তিতাস একটি নদীর নাম, এটি অনেকে আমরা পড়েছি, অনেকে জানি, কিন্তু এখানেও যদি আমরা ভূগোলের বিষয়গুলো অন্ততপক্ষে ন্যূনতম যেটুকু জানা দরকার সেটুকু না বুঝি তাহলে এই সহজ একটা সাহিত্য এটা পড়েও কিন্তু আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারবো না। এরকম আরও অনেক সাহিত্য আছে যেটা একটু ভূগোলের সাথে বেশি রিলেটেড, সেগুলো তো আমাদের বোঝা অনেক কঠিন হয়ে পড়বে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, সাহিত্যের জন্য আমাদের ভূগোল জানা দরকার। আর একজন মানুষের জীবনে সাহিত্য আসলে অপরিহার্য। বিভিন্ন ধরনের সাহিত্য পড়তে হয়, বিভিন্ন ধরনের বইয়ের সাথে আমাদের সংশ্লিষ্ট থাকতে হয়। তাহলে আমি যদি কোনো বই পড়তে চাই তাহলে সেটা বুঝতে হবে, আর বুঝতে হলে ভূগোল লাগবে। আর যদি আমরা ভূগোল না জানি তাহলে বই পড়বো ঠিকই, সময় ঠিকই যাবে, কিন্তু আমরা সেখান থেকে ভালো আউটপুট নিতে পারবো না। তার অর্থ আমরা কিন্তু সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারছি না। মনে হচ্ছে যে অনেক পড়ছি, কিন্তু আসলে শেষ দিকে যেয়ে দেখবো যে আমি তেমন বেশি এগিয়ে যেতে পারিনি। তো সাহিত্যের জন্য ভূগোল প্রয়োজন, এটা আমার উপলব্ধি। তারপরে যেটা রয়েছে এটা একটু ভিন্ন ধরনের, কেউ দ্বিমত করতেই পারে। এখানে দেখা যাচ্ছে যে বিবিএ, আর্টস, তারপরে সোশ্যাল সায়েন্স ও সায়েন্সের জন্য ভূগোল বিশেষ করে মানচিত্র জানা প্রয়োজন। তো এখানে যেটি আসলে বোঝানোর চেষ্টা করছি যে সকল সাবজেক্টের শিক্ষার্থীদের জন্যই ভূগোল প্রয়োজন, যদি ওই সাবজেক্ট ভালো করে বুঝতে চায়। আমি উদাহরণ হিসেবে যদি বলতে চাই, যেমন বিবিএর যদি ধরি, অর্থাৎ বিজনেস স্টাডিজের যদি বিভিন্ন সাবজেক্টের কথা তুলনা করি, তাহলে ভূগোল না জানলে এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো ভালোভাবে আয়ত্তে আনতে পারবে না, প্রয়োগ করতে পারবে না।
এবং প্রয়োগ করতে গেলে তখন তাদের সমস্যায় পড়তে হবে। এক্ষেত্রে যদি বিশেষভাবে উল্লেখ করতে চাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ফিনান্স। যদি কেউ ভূগোল না বোঝে তাহলে ফিনান্স প্রয়োগ করতে সে পারবে না, অর্থাৎ ফিনান্স রেজাল্ট সে করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে যে কোর্সগুলো রয়েছে সেগুলো পড়ে রেজাল্ট ভালো করতে পারবে, চাকরিও পাবে, কিন্তু যদি প্র্যাকটিক্যালি ফিনান্স প্রয়োগ করতে চায় তাহলে সমস্যায় পড়বে। আমি একটু উদাহরণ দিতে চাই। ভূগোলের বিভিন্ন অঞ্চল রয়েছে, আমরা জানি যে নেক্সট 11, তারপরে ব্রিক্স কান্ট্রি, এই যে ওই অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু আবিষ্কার করেছে ফিনান্সের লোকরা। অর্থাৎ ভবিষ্যতে কোন কোন রাষ্ট্রগুলো এগিয়ে আসবে, কোন কোন দেশের অবস্থা কি হবে সেগুলো কিন্তু এই ফিনান্স থেকেই কিন্তু বলা হচ্ছে। তার অর্থ তারা যদি ভূগোল না বুঝতো তাহলে কিন্তু এগুলো বলতে পারতো না। তো তারপরে কথা হলো যে কোথায় বিনিয়োগ করলে এই বিনিয়োগটা লাভজনক হবে আর কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগটা ধ্বংস হয়ে যাবে, সেটা কিন্তু ভূগোল না পড়লে কিন্তু সমস্যা হতে পারে। কোন দেশ জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হবে, এখন সেই জলবায়ুর কারণে যে দেশ হারিয়ে যাবে সেখানে যদি কেউ $1 বিলিয়ন বিনিয়োগ করে বসে তাহলে তো সেটা উঠিয়ে আনা খুব কঠিন, এমনকি সম্পূর্ণ লসও হয়ে যেতে পারে। তো এই অবস্থা বুঝে যদি কেউ বিনিয়োগ করতে চায়, অর্থাৎ ফিনান্স সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই ভূগোল জানতে হবে। তার অর্থ বিবিএর জন্য ভূগোল অপরিহার্য। ঠিক একইভাবে মার্কেটিংয়ের জন্য প্রয়োজন, আরও অনেক সাবজেক্টের জন্যই প্রয়োজন। তো এভাবে আর্টস এবং সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোর কথা যদি বলি তাহলে এর অধিকাংশ সাবজেক্টই ভূগোলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে সম্পর্কটা তুলনামূলক কিছুটা কম হলেও তবে অধিকাংশ সাবজেক্টের সাথে কিছুটা সম্পর্ক রয়েছে। তার অর্থ যে সকল সাবজেক্টই ভূগোলের সাথে কম বেশি সম্পর্কিত। তো এইভাবে আসলে একটা সাবজেক্ট শুধু ওই সাবজেক্টের সাথে সম্পর্কিত নয়, আরও অনেকগুলো বিষয়ের সাথে সম্পর্কিত, তার মধ্যে ভূগোল অন্যতম একটা সাবজেক্ট। এই জন্য ভূগোল না জানলে যে সাবজেক্টেই পড়ি সে সাবজেক্ট বাস্তবে প্রয়োগটা খুব ভালোভাবে করতে পারবো না এবং করতে গেলে ভুল হবে। আর যার কারণে দেখা যায় যে কোনো একটা সাবজেক্ট পড়ে ওই বিষয়ে আসলে পর্যাপ্ত দক্ষতা অর্জন করে না বা এই বিষয়ের প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে পারে না। এই জন্য আমাদের ভূগোল ওই সাবজেক্টের জন্য প্রয়োজন। এখন একটা ব্যাপার হলো আমাদের দেশে সাধারণত কোনো সাবজেক্ট ওই সাবজেক্টের বিশেষজ্ঞ হওয়ার জন্য আমরা পড়ি না, আমরা পড়ি অন্য কোনো সেক্টরে চাকরি করার জন্য, সেটা ভিন্ন বিষয়। তবে ওই যে প্রথমেই তো বলে এসেছে চাকরি পাওয়ার জন্য ভূগোল লাগবে। তারপরে আমরা যদি সে অন্য কোনো কিছু করতে চাই, সাহিত্য পড়তে চাই, সেটার জন্য ভূগোল লাগবে। তো যাক, সেটা তো আগেই দেখে এসেছি। তারপরে আমরা দেখতে চাই যে পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু, দুর্যোগ, বিপদ আপদ, দুর্ঘটনা সম্পর্কে সচেতনতার জন্য ভূগোল অপরিহার্য। অর্থাৎ আমরা যদি নিজেরা সচেতন থাকতে চাই, নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখতে চাই, নিজেরা যদি বিপদ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের এই ভূগোল লাগবে। কোথায় লাগবে? আমাদের পরিবেশ সচেতনতায় লাগবে, যে আমরা যদি আমাদের চারপাশের পরিবেশকে ঠিক রাখতে চাই, আমাদের আবহাওয়া সম্পর্কে জানার জন্য লাগবে ভূগোল, বা জলবায়ু সম্পর্কে বোঝার জন্য লাগবে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োজন হয়। আমাদের দেশে হয়তো একটু কম প্রয়োজন হয়, কিন্তু তারপরেও কিন্তু প্রয়োজন হয়। ঘূর্ণিঝড় কোথা দিয়ে আসবে, কিভাবে আসবে, কোন জায়গায় কি পরিমাণ ক্ষতি হবে, এটা চলে যাওয়ার পরে বুঝলে হবে না, এটা আগে বুঝতে হবে। এখন আগে বুঝতে হলে এই ভূগোল সম্পর্কে কিছুটা ধারণা রাখা প্রয়োজন। দুর্যোগ, এই দুর্যোগ আসলে আমরা জানি ক্ষতিগ্রস্ত হতেই হবে, কিন্তু যারা ভূগোল বোঝে তাদের ক্ষতিটা অবশ্যই কম হবে। তারপর বিপদ আপদ, বিপদ আপদের বিভিন্ন ধরন রয়েছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব না। এগুলো অলরেডি নিজেদেরকে সেভ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই ভূগোল। দুর্ঘটনা, বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কেও আমরা অবগত হতে পারি বা অনুধাবন করতে পারি এই ভূগোলের সাহায্যে। তার অর্থ না আমাদের ব্যক্তি জীবনেও বা আমাদের ব্যবহারিক জীবনেও এই ভূগোলের প্রয়োজন রয়েছে। তারপর বিভিন্ন দেশ, অঞ্চল, ভূখণ্ড বা এলাকার মানুষ সম্পর্কে ধারণা রাখার জন্য ভূগোল জানতে হবে, যা মানুষের সাথে কোনো ধরনের কাজে যুক্ত হওয়ার জন্য অপরিহার্য। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে।
এখানে যেটা বলা হলো যে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ভূখণ্ড বা বিভিন্ন এলাকা, বা আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি বিভিন্ন জেলা, বিভিন্ন জেলার আবার বিভিন্ন এলাকা, এই জায়গায় যে মানুষগুলো বসবাস করে বা ওই অঞ্চলের যে মানুষ রয়েছে তাদের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ভূগোল জানা প্রয়োজন। তো এক্ষেত্রে এই ভূগোল জানলে বা তাদের সম্পর্কে ধারণা পেলে কি হবে, সেটা কোথায় কাজে লাগবে সেটা আমি এক্ষেত্রে বলার চেষ্টা করছি। যে যা মানুষের সাথে কোনো ধরনের কাজে যুক্ত হওয়ার জন্য অপরিহার্য, অর্থাৎ ওই ধারণাটা ওই এলাকার কোনো মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য যুক্ত হতে পারে বিভিন্নভাবে। এক্ষেত্রে হয় ব্যবসায়িক সম্পর্কে যুক্ত হতে পারে, অথবা কোনো অর্থনৈতিক কাজের মাধ্যমে যুক্ত হতে পারে, অথবা অন্য কোনো ধরনের সহযোগিতামূলক কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারে, অথবা কোনো বৈবাহিক কাজের ক্ষেত্রেও যুক্ত হতে পারে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যুক্ত হতে পারে। এ ধরনের কোনো ধরনের যদি যুক্ত হতে চায় তাহলে অবশ্যই ওই অঞ্চলের মানুষ সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে ভূগোল সহায়তা করতে পারে। কারণ হলো যে মানুষের চরিত্র, মানুষের আচরণ, মানুষের অনেক বিষয় এগুলো ভূগোল দিয়ে ব্যাখ্যা করা যায় বা ভূগোল দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্ষেত্রে বলা যায় যে এক একটা অঞ্চলের মানুষ এক একটা বৈশিষ্ট্যের, পৃথিবীর যদি ধরি, পৃথিবীর বিভিন্ন অক্ষরেখার মানুষের বৈশিষ্ট্য বিভিন্ন রকমের, এক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। এই জায়গার এই বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। ইভেন বাংলাদেশেও এক এক জেলার মানুষের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। সেক্ষেত্রে আমরা যদি এই বিভিন্ন জেলার মানুষের কমন কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি আমরা বুঝি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সচেতন থাকতে পারবো, সতর্ক থাকতে পারবো, নিজেদেরকে সেভ করতে পারবো। আর তা না হলে সমস্যা রয়েছে। এক এলাকার মানুষের সাথে যে আচরণ করা যায় অন্য এলাকার মানুষের সাথে ঠিক সে ধরনের আচরণ করা যায় না আসলে। তো এখানে বুঝতে হবে, এখানে একটি বিষয় যে ভালো মানুষের সাথে ভালো আচরণ করা শিখতে হবে বা করতে হবে, আর খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, তবে সেক্ষেত্রে সতর্ক আচরণ করতে হবে। তো এই জায়গায় আমি যেটা বলতে চাই যে এখন যদি খারাপ মানুষের সাথে যে আচরণ করা হয় সেটা যদি ভালো মানুষের সাথে করা হয় তাহলে ভালো মানুষ সেক্ষেত্রে দূরে সরে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যক্তি চিনে সেভাবে আচরণ করতে হবে। মানুষকে দিয়ে আমরা চোর হিসেবে সন্দেহ করতেই পারি, কিন্তু সমস্যা হলো যদি খুব ভালো মানুষকে চোর হিসেবে সন্দেহ করা হয় তাহলে সেই মানুষের সাথে আর সম্পর্ক টিকে থাকবে বলে মনে হয় না। তো এই জায়গায় আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। তো এক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োজন, এবং এক্ষেত্রে ভূগোল জানাটা প্রয়োজন। তারপরে যেটি রয়েছে যে কোনো ব্যক্তি অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশের সাথে সংশ্লিষ্ট কোনো কাজে যুক্ত হতে চাইলে ভূগোল জানতে হবে বা ভূগোল জানা প্রয়োজন। এখন এক্ষেত্রে আমরা যদি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো কিছুর সাথে যুক্ত হই, যুক্ত হতে পারি কিভাবে? আমরা যুক্ত হতে পারি এগুলোর ব্যবস্থাপনার সাথে, আমরা এ সমস্ত জায়গায় চাকরি করতে পারি, এগুলো নিয়ন্ত্রকের ভূমিকায় আমরা উপনীত হতে পারি বা থাকতে পারি, বা এখানে অন্য কোনোভাবে যুক্ত হতে পারি, বা সরাসরি এখানে এগুলোর সাথে এগুলোর সুবিধাভোগী হতে পারি। তো যেভাবেই হই না কেন, যেভাবেই যুক্ত হই, এক্ষেত্রে এই জায়গায় যদি ভূগোল জানা না থাকে তাহলে অবশ্যই কিছুটা বিপদে পড়তে পারি বা কিছুটা সমস্যা আমরা পড়তে পারি। হয়তো তখন আমাদের মনে হবে না যে এই সমস্যাটা কেন হয়েছে, বা আমরা বুঝতে পারবো না, এবং এগুলোর সাথে যে একটা ভূগোল সম্পর্কিত এটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো না। তো যাই হোক, আমরা এগুলোকে অন্যভাবে সমাধান করার চেষ্টা করব, কিন্তু যদি এটি জানা থাকতো তাহলে হয়তো আমি সেই বিপদে পড়তাম না। তো এই ক্ষেত্রে এই বিষয়ে সর্বোচ্চ সচেতন বা সর্বোচ্চ সতর্ক বা সর্বোচ্চ অবগত থাকা প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে অর্থনীতির জন্য প্রয়োজন, কৃষির জন্য প্রয়োজন। যেমন যদি কেউ কৃষিকাজ করতে চায় তাহলেও কিন্তু তার ভূগোল জানা প্রয়োজন, যদি বড় ধরনের কোনো কৃষিকাজ করতে চায়। আমরা জানি পৃথিবীতে অনেকেই আছে যারা কৃষিকাজ করে অনেক বড় পর্যায়ে চলে গেছে, যারা সে বাণিজ্য করে অনেক বড় পর্যায়ে চলে গেছে, যারা পর্যটনের মাধ্যমে অনেক বড় পর্যায়ে গেছে। তো এই ধরনের বিভিন্নভাবে অনেক অনেক বড় বড় উদ্যোগ নেওয়া যায়, বড় বড় কাজ করা যায়, কিন্তু ভূগোল জানা প্রয়োজন। শুধু যদি নিজেদের অঞ্চলেও করতে চাই তাও এ বিষয়ে জানা থাকলে অবশ্যই সহজ হবে বিষয়টা। তা আমরা চেষ্টা করব
এ বিষয়ে যতটুকু সম্ভব আমরা জানব। তারপরে যেটা দেখি যে পত্রিকা পড়া, খবর দেখা, সিনেমা নাটক দেখে বোঝা, উপন্যাস পড়া, খেলা দেখা বা অন্য যে কোনো ঘটনা হোক সেটা দেশি বা বিদেশি ভালোভাবে উপলব্ধি করা ও সেটা থেকে শিক্ষা নেওয়ার জন্য ভূগোল অপরিহার্য। এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কিছু ভালোভাবে উপলব্ধি করতে চাই এবং সেটা থেকে শিক্ষা নিতে চাই, কোন জায়গা থেকে? সেটা হতে পারে পত্রিকা। তাহলে পত্রিকা যদি পড়তে চাই তাহলে অবশ্যই পত্রিকা পড়ে বুঝতে হলে ভূগোল জানতে হবে, কারণ অসংখ্য ঘটনা সেগুলো কিন্তু কোনো একটা স্থানে ঘটে থাকে এবং ওই স্থানের বৈশিষ্ট্য সম্পর্কে না জানলে আমি কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো না, বা ওই স্থানগুলোর যদি আমার মাথার মধ্যে চিত্র তৈরি করতে না পারে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এক্ষেত্রে পত্রিকা পড়ার ক্ষেত্রেও অবশ্যই আমাদের ভূগোল জানাটা প্রয়োজন। তারপরে খবর দেখা, খবর দেখে আমরা স্মরণ রাখতে পারবো না, আর স্মরণ রাখতে চাইলেও খুব কষ্ট হবে যদি আমরা ভূগোল না বুঝি, আর ভালো করে বুঝতেই পারবো না। তারপর সিনেমা নাটক দেখে বোঝা, সিনেমা নাটকে অনেক ঘটনা থাকে, এগুলো যদি ভূগোলের সাথে মিলিয়ে উপলব্ধি করা যায় তাহলে অনেক বেশি আইডিয়া ক্লিয়ার হয় এবং উপলব্ধি করতে পারি। আমি বলছি না যে সিনেমা নাটক দেখতেই হবে, কিন্তু যদি দেখি সেটা কাজে লাগানোর সুযোগ রয়েছে। তারপরে যেটা রয়েছে উপন্যাস পড়া। তো উপন্যাস পড়েও আমরা যদি উপলব্ধি করতে চাই ভূগোল জানার বিকল্প আসলে নাই। ঠিক একইভাবে খেলা দেখা বা অন্য যে কোনো ঘটনা, এর যে কোনোটার ক্ষেত্রেই ভূগোলের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে কোনো ব্যক্তি তার আচার আচরণ, চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ, বুদ্ধিমত্তা, শারীরিক গঠন, সৌন্দর্য, মনস্তত্ত্বের বিকাশ ঘটাতে চায় তাহলে তাকে ভূগোল জানতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নিজের আচার আচরণের বিকাশ ঘটাতে চায়, চরিত্রের বিকাশ ঘটাতে চায়, নৈতিকতার বিকাশ ঘটাতে চায়, মূল্যবোধের বিকাশ ঘটাতে চায়, বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে চায়, শারীরিক গঠন, সৌন্দর্য, মনস্তত্ত্বের বিকাশ ঘটাতে চায়, তাহলে তাকে ভূগোল যথেষ্ট সহায়তা করতে পারে। এবং এই কাজগুলো কিভাবে আসলে হয় সেটা ব্যাখ্যা করা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। অনেক ক্ষেত্রে এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি আমরা যদি এই বিষয়গুলো জানি এবং প্রয়োগ করতে পারি তাহলে এ ধরনের ভূমিকা রাখবে। যেমন সৌন্দর্যের বিষয়টা একটি বিষয় বলি, যে আমরা জানি যে রোদে গেলে আমরা পুড়ে যাই। কেন পুড়ে যাই? সূর্যের আলো আছে। এই সূর্যের আলো কোথায় আছে, কোথায় নাই, কোথায় গেলে সমস্যা হবে, এই বিষয়গুলো কিন্তু ভূগোলের সাথে সংশ্লিষ্ট। এখন যদি এরকম হয় যে সে কুয়াকাটা বিচে যাবে, ওখানে সাগরে এই নৌকায় করে ঘুরবে অথবা জাহাজে করে ঘুরবে, এখন যদি এক্ষেত্রে সে ভূগোল সম্পর্কে জানে তাহলে কিন্তু সে এক ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, তা না হলে পুড়ে কয়লা হয়ে ফিরে আসবে। তো এটা হলো বাস্তবতা। তার স্কিনের ক্ষতি হতে পারে। তো এক্ষেত্রে স্কিন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পরে আবার এগুলোর জন্য আবার ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হচ্ছে। তো এক্ষেত্রে এই ধরনের ক্ষতি হতে পারে। এখন সেখানে কি করা দরকার? সেখানে উপযুক্ত ব্যবস্থা নিয়ে যাওয়া দরকার। তো এভাবে আমি যদি ভূগোল সম্পর্কে জানি তাহলে কোথায় নিতে হবে আর কোথায় নিতে হবে না, কোন ঋতুতে নিতে হবে, কোন ঋতুতে নিতে হবে না, এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারবো। তো এগুলো ভূগোলের সাথে সংশ্লিষ্ট। ঠিক একইভাবে প্রত্যেকটার সাথে অনেকভাবে জড়িত। আমি সবগুলি ব্যাখ্যা দিতে চাই না। তো সেগুলি যদি প্রয়োজন হয়, কখনো যদি দরকার হয়, সেগুলি ব্যাখ্যা দেওয়ার সুযোগ সামনে রয়েছে। আমি এই কোর্সের মধ্যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তবে এর কিছু কিছু বিষয় আলোচনা চলে আসবে। যেমন বুদ্ধিমত্তার যে বিষয়টি রয়েছে, বুদ্ধিমত্তা কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে তো অলরেডি কথা বলেছি এর আগে বিভিন্ন ক্লাসের মধ্যে। এগুলো নিয়েও সামনে আরও কথা রয়েছে। শারীরিক গঠনের ক্ষেত্রে কিভাবে আমরা ভালোভাবে শারীরিক গঠন তৈরি করতে পারি অথবা শরীরকে সুস্থ রাখতে পারি, শরীরকে কিভাবে গঠন করতে পারি, এটা নিয়েও সামনে আলোচনা আছে। তবে সেক্ষেত্রে এখানে আমি ডিটেলস আলোচনা করতে আর চাচ্ছি না। তারপরে যেটা রয়েছে
যে কোনো ব্যক্তির অপরাধ প্রবণতা, মেজাজ, ক্ষতি করার মানসিকতা, বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ধারণা পেতে ভূগোল সহায়তা করে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তির আচার আচরণ অর্থাৎ নেতিবাচক আচরণ সম্পর্কে ধারণা পেতে চাই, তাহলে ভূগোল আমাদেরকে সহায়তা করে। এক্ষেত্রে স্পেসিফিকভাবেই কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অপরাধ প্রবণতা, কিছু এলাকার মানুষের অপরাধ প্রবণতাটা তুলনামূলকভাবে একটু বেশি। সেক্ষেত্রে যদি আমার জানা থাকে যে কোন অঞ্চলের মানুষগুলো কোন ধরনের অপরাধের সাথে যুক্ত, সেক্ষেত্রে আমরা কিন্তু সহজে তাদের সম্পর্কে ধারণা পাবো এবং সঠিক আচরণ করা যাবে বা সঠিক ব্যবহার করা যাবে। সবার সাথে আসলে একই আচরণ করা যায় না। আমি সবসময় এটা বলি না যে অপরাধীদের বিরুদ্ধে সবসময় অ্যাকশনে যেতে হবে, সেটা নয়, কিন্তু ঠিক ওই বিষয়গুলো মাথায় রেখে ওইভাবে চিন্তা করে তাদের সাথে কথা বলতে হবে। এবং কখনো কখনো এটাও দেখা যায় যে কোনো একটা অঞ্চলে যেটি অপরাধ, অন্য একটি অঞ্চলে সেটা কোনো অপরাধী না। এই বাংলাদেশের মধ্যেই যদি দেখি, বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে যেটাকে অপরাধ মনে করা হয়, ঠিক অন্য এলাকায় সেটা কোনো অপরাধী না। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দিতে চাই যে অনেক এলাকায় ধূমপানকে অপরাধ হিসেবে মনে করা হয়। এটা হয়তো অনেক বড় অপরাধ হিসেবে মনে করে না, কিন্তু সাধারণত মুরব্বীদের সামনে ধূমপান করাটা এটা অপরাধ মনে করা হয়। শিক্ষকদের সামনে ছাত্ররা যদি ধূমপান করে, এটাকে অপরাধ মনে করা হয়। বাবার সাথে যদি ছেলেরা ধূমপান করে, এটাকে অনেকে অপরাধ মনে করে থাকে। কিন্তু এই কাজটি বাংলাদেশের নির্দিষ্ট কিছু এলাকা রয়েছে, সেটি কোনো অপরাধী না। অর্থাৎ একসাথে সবাই মিলেই, ছোট বড় সবাই মিলেই ধূমপান করছে, সেটা কোনো অপরাধী হচ্ছে না। আমি নাম বলতে চাই না, কোনো একটা এলাকায় রয়েছে এরকম, তো সেটা কোনো অপরাধী না। তো কোনো কোনো এলাকায় গুল খাওয়া এটা একটা অপরাধ মনে করা হয়, কোনো কোনো ব্যক্তির কাছে অপরাধ। আবার কোনো এলাকায় গুল একবারে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অর্থাৎ সবার বাড়িতে বাড়িতে গুল সবাই খায় এবং এটাকে কোনো অপরাধী মনে করা হয় না। তো এইভাবে আরও বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন অপরাধ আছে, সেগুলো আসলে স্বাভাবিকভাবে নিয়ে নিছে তারা, এটাকে কোনো অপরাধ মনে করা হয় না। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি যে কোন এলাকায় এই কাজগুলো করা হয়, সেটা কিন্তু ভূগোলের সাথে অলরেডি সংশ্লিষ্ট। তাহলে ওই অঞ্চল সম্পর্কে আমরা ধারণা পেলেই কিন্তু আমরা এই বিষয়গুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো। তো এক্ষেত্রে অবশ্যই যদি আমরা এই বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা বিভিন্ন এলাকার মানুষের সাথে সঠিক আচরণ আমরা করতে পারবো না। ঠিক তাদের মেজাজও বোঝা যাবে। কোনো এক এলাকার মানুষ যদি কোনো এক ধরনের অপরাধকে স্বাভাবিকভাবে নেয়, তাহলে তাদের মেজাজ হবে একরকম, আবার অন্য এলাকার মানুষের কিন্তু মেজাজ হবে অন্যরকম। এরকম আরও বিভিন্ন ক্ষেত্রে এটা পরিলক্ষিত হতে পারে। তারপর ক্ষতি করার মানসিকতা, কোনো কোনো এলাকার মানুষ ক্ষতি করার মানসিকতা বেশি পোষণ করতে পারে, কোথাও কম পোষণ করতে পারে, এটাও ভূগোলের সাথে অলরেডি সংশ্লিষ্ট। বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসঘাতকতা, এই বিষয়গুলো আরও বিভিন্নভাবে ভূগোলের সাথে সংশ্লিষ্ট। আমি বিস্তারিত ব্যাখ্যা করব না এখানে, তবে আমি একটু ধারণা দিতে চাই যে এগুলো ভূগোলের সাথে সংশ্লিষ্ট। আমরা যদি ভূগোল পড়ি, অনায়াসেই এগুলো আমরা উপলব্ধি করতে পারবো। এগুলি সব ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন হবে না। তারপরে দেশি ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি এবং বিভিন্ন সমস্যার কারণ ও সমাধান বোঝার জন্য ভূগোল জানতে হবে। অর্থাৎ আমরা যদি আন্তর্জাতিক রাজনীতি বুঝতে চাই বা দেশীয় রাজনীতি বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভূগোল জানা প্রয়োজন। অর্থনীতি বুঝতে চাইলেও প্রয়োজন, পররাষ্ট্রনীতি, কূটনীতি এবং বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে, সমস্যা হতে পারে আন্তর্জাতিক সমস্যা, হতে পারে আঞ্চলিক সমস্যা, হতে পারে দেশের ভিতরের সমস্যা, এগুলোর কারণ অনুসন্ধান করতে গেলে অবশ্যই ভূগোল লাগবেই। এখানে এই ভূগোল যদি বিশ্লেষণ করে কারণ অনুসন্ধান না করে, তাহলে আসলে সঠিক কারণ আমরা খুঁজে পাবো না। আর সেক্ষেত্রে যদি কোনো একটা কারণ বাদ থেকে যায়, তাহলে সমস্যার সমাধান সঠিকভাবে করা সম্ভব হবে না। তাতে যেটা হবে, এই সমস্যা আবার নতুন করে নতুনভাবে জেগে উঠতে পারে। এটা শুধু যে কোনো একটি স্পেসিফিক উদাহরণের ক্ষেত্রে না, প্রায় অধিকাংশ সমস্যার ক্ষেত্রেই। আর এক্ষেত্রে যদি আমরা সমাধান খুঁজতে চাই, তাহলে অবশ্যই সঠিক কারণ খুঁজতে হবে আগে, আর সেটার মূলে ফিরে যেতে হবে। আর বেশিরভাগ সমস্যাগুলোর মূলে রয়েছে ভূগোল। তো এক্ষেত্রে এই ভূগোল না বুঝলে এই সমস্যার সমাধান করা আসলে সম্ভব নয়। আর এক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরই আসলে ভূগোল দ্বারা প্রভাবিত।
এই জন্য ভূগোল আমাদের সমস্ত জায়গায় লাগবে, বিশেষ করে বিসিএস বা চাকরির ক্ষেত্রগুলোতে এই বিষয়গুলো বুঝতে হয় এবং লিখিত পরীক্ষায় অ্যান্সার করতে হয়। ভাইভাতে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এগুলো বোঝার জন্য ভূগোলের একবার মৌলিক ধারণা আসলে রাখা প্রয়োজন। এটা যদি না থাকে তাহলে অনেক সমস্যা রয়েছে। আর সর্বোপরি কথা হলো, এই ভূগোল না জানা থাকলে বা মানচিত্র না জানা থাকলে আমরা এগুলো স্মরণ রাখতে পারবো না, এগুলো পড়বো এবং ভুলে যাব। তারপরে নিজে রাজনীতি করতে চাইলে ভূগোল সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে, তা না হলে নিজে বিপদে পড়বে ও তার অনুসারীরা অনুসারীদের মহাবিপদে ফেলবে। অর্থাৎ যদি কেউ রাজনীতি করতে চায় আর যদি ভূগোল সম্পর্কে ধারণা না থাকে, তাহলে নিজে পড়বে বিপদে আর অনুসারীদের ফেলবে মহাবিপদে। এর কারণ হলো যে রাজনীতির অনেকগুলো বিষয় ভূগোল দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয়। তো এই বিষয়গুলো যদি উপলব্ধি করতে পারি তাহলে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে আমি আসলে বলছি না যে রাজনীতি করতে হবে, আমাদের সবাই রাজনীতি করবে, বিষয়টা এরকম নয়। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত, অন্তত পক্ষে সে ভোট তো দেয়। তাহলে ভোট কোন জায়গায় দিবে সেটা সঠিক জায়গা খুঁজে পাওয়ার জন্যও কিন্তু আমাদের ভূগোল জানা প্রয়োজন এবং এগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। এই জায়গায় আমাদের প্রত্যেকেরই উপকার হবে কোন জায়গায়, সেই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। একটা ভোট অত্যন্ত মূল্যবান, একটা ভোটের মূল্য কখনো কখনো 100 কোটি টাকার থেকেও বেশি হতে পারে, এটা আমার দৃষ্টিকোণ থেকে। তো এখানে আমরা যেটা দেখি যে একটা বিড়ি অথবা 1 কাপ চা অথবা সামান্য কিছু খাবার বা 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে কিন্তু ভোটটা বিক্রি করা হয়ে থাকে, বা সামান্য কিছু কথা, কিছু ভালো কথা, কিছু সাময়িক কোনো দেখানো ভালোবাসা, এইগুলোর কারণেই আমরা কিন্তু এগুলো দ্বারা প্রভাবিত হয়ে থাকি। তো আমি যেটা বলতে চাই, এই বিষয়গুলো উপলব্ধি করতে হলে ভূগোল জানতে হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি উল্লেখ করতে চাই, সেটা হলো বুদ্ধিহীন, অদূরদর্শী ও স্বল্প জ্ঞানের অধিকারী কোনো নেতার অনুসরণ করা আত্মহত্যা করার নামান্তর। আমি একেবারে স্পষ্টভাবে এটা উপলব্ধি করেছি এবং সেক্ষেত্রে এই বিষয়টা সবার জানা উচিত। কোনো নেতার অনুসরণ করতে হলে অবশ্যই তাকে পরীক্ষা করে দেখতে হবে, তার বুদ্ধি আছে কিনা, সে দূরদর্শী কিনা, সে পর্যাপ্ত যে জ্ঞান থাকা উচিত সে জ্ঞানের অধিকারী কিনা। যদি না থাকে তাহলে তার অনুসরণ করা যাবে না, আর যদি করা হয় তাহলে সেটা আত্মহত্যা করার নামান্তর। কারণ হলো এই ধরনের কোনো নেতার যদি অনুসরণ করা হয়, সে নেতা কোনো এক জায়গায় কোনো এক দিকে নিয়ে যাবে, নির্দিষ্ট একটা গন্তব্যে যাওয়ার পরে তারপর নেতাই পড়বে বিপদে, আর তখন ওই অনুসারীরা ওখানে এমন একটা অবস্থায় পতিত হবে যে ওখান থেকে না পারবে ফিরে আসতে, না পারবে সামনে গন্তব্যে পৌঁছতে, তখন মহা বিপদে পড়বে। আমাদের চারপাশে অসংখ্য উদাহরণ এগুলো রয়েছে, এই বিষয়গুলো উপলব্ধি করা উচিত। আর নেতারও জানা উচিত যে তাকে যদি এই ধরনের কোনো কাজ করতে হয় অবশ্যই এগুলো জেনে শুনে করতে হবে, এগুলো বুঝে শুনে করতে হবে, মানুষকে বিপদে ফেলা যাবে না। তো এই ক্ষেত্রে যারা রাজনীতি করে এই বিষয়টা তাদের, আমি এই বিষয়ে খুব বেশি তাদেরকে ধারণা দিতে চাই না বা খুব বেশি কথা আমি বলতে চাই না। তা আমি যতটুকু বলতে চাই যে জ্ঞান অর্জনের কোনো বিকল্প আসলে নেই। তো যদি কেউ জ্ঞান অর্জন না করে তাহলে সে শুধু এখানেই না, যে কোনো জায়গায় আসলে বিপদে পড়বে। তারপরে উদ্ভিদ ও জীবজগৎ সম্পর্কে ধারণা ও তাদের কাজে লাগানোর জন্য ভূগোল জানা দরকার। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশের যে উদ্ভিদ রয়েছে সেটা যদি আমরা কাজে লাগাতে চাই বা তাদের সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে ভূগোল জানতে হবে। ঠিক একইভাবে জীবজগৎ সম্পর্কে ধারণা পেতে হলেও ভূগোল জানা প্রয়োজন। এবং চারপাশের বিভিন্ন জীব রয়েছে, প্রাণী রয়েছে, যেগুলো আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে ভূগোলের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে, এগুলো জানলে আমাদের অনেক সহজ হয় এই বিষয় সম্পর্কে বিভিন্নভাবে